ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ক্লাসটাতে তোমাদের সাথে দুটো বিষয় আলোচনা হবে। একটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্পের অনুসিদ্ধান্ত, অর্থাৎ এক্ষেত্রে তোমরা সেই গ্যাসের প্রমাণ ঘনত্ব, বাষ্প ঘনত্ব এই সমস্ত ব্যাপারগুলো পাবে। এম সমান 2D এটা প্রমাণ করার বিষয়টা আছে। আরেকটা টপিকস আলোচনা হবে যেটা হচ্ছে যোজ্যতা। দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিকস। তাহলে প্রত্যেক দিনের মতো আজকের ক্লাসটাও চলো খুব সহজভাবে আমরা শিখে নিই। তাহলে প্রথমেই আমরা আসবো যে অ্যাভোগাড্রো প্রকল্পের কয়েকটা অনুসিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত। দেখো, অ্যাভোগাড্রো প্রকল্পে টোটাল আমাদের 3টে অনুসিদ্ধান্ত আছে সরাসরি, এবং ওই 3টিকে ব্যবহার করে আরও দুটো অনুসিদ্ধান্ত রয়েছে, মানে আরও দুটো ওর থেকে বিষয় নির্ণয় করা যায়। তো টোটাল আমরা বলতে পারি তাহলে 5টা। এই 5টার মধ্যে 5টাই কিন্তু তোমাদের লাগবে না। দেখো, একে একে আমি সব বলে দিচ্ছি। 1 নম্বর যেমন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত সব মৌলিক গ্যাসের অণু দ্বিপরমাণু। নিষ্ক্রিয় গ্যাসগুলো বাদ দিয়ে, মানে হিলিয়াম, নিয়ন, আর্গন এই সমস্ত নিষ্ক্রিয় গ্যাসগুলো বাদ দিয়ে বাকি যে মৌলিক গ্যাসগুলো আছে, মৌলিক গ্যাস বলতে কি বোঝায় বুঝতে পারছো তো? মানে যেখানে একটা মৌলের পরমাণুই ব্যবহার হয়েছে, একরকম মৌলের পরমাণুই আছে, যেমন হচ্ছে ক্লোরিন গ্যাস বা হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাসের মধ্যে শুধুমাত্র হাইড্রোজেনই আছে, ক্লোরিন গ্যাসের মধ্যে শুধু ক্লোরিনই আছে, বা তোমার অক্সিজেন, নাইট্রোজেন এই ধরনের যত গ্যাস আছে মৌলিক গ্যাস, তাদের অণুগুলো বলছে সব দ্বিপরমাণু বেশিরভাগই দেখবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে গ্যাসের আণবিক ভর গ্যাসটার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। এটা কিন্তু ইম্পর্টেন্ট। সেই এম সমান 2D প্রমাণটা মনে হয় তোমরা পেয়েছো আগে, দেখবে। আর যদি না পেয়েছো তাহলে আমি করিয়ে দিচ্ছি এখানে। 3 নম্বরে হচ্ছে এসটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। এটা শুধু ইনফরমেশনটা জানলেই হবে যে 1 গ্রাম অণু গ্যাসের আয়তন 22.4 লিটার হয়। শুধুমাত্র এইটুকু জানলেই হবে, এর প্রমাণটা আমাদের কিন্তু প্রয়োজন নেই। তাহলে এই 3টের মধ্যে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এই 2 নম্বরটা। আচ্ছা, আর এই 3টেকে ব্যবহার করে আরও দুটো বিষয় নির্ণয় করা যায়, যেমন হচ্ছে গ্যাসের আয়তনিক সংযুক্তি থেকে আণবিক সংকেতটা নির্ণয় করা যায়, যদি এটা আমাদের প্রয়োজন নেই খুব একটা। আচ্ছা, মৌলের পারমাণবিক ভর নির্ণয় করা যায়, মানে বাষ্প ঘনত্ব যদি আমাদের জানা থাকে তাহলে পারমাণবিক ভর সেটার থেকে নির্ণয় করা যায়। এই বিষয়টাও কিন্তু আমরা একটু দেখব। তাহলে আমাদের এখানে যেটা লাগবে, শুধুমাত্র দুটো জিনিস লাগবে। দেখো, একটা হচ্ছে এই 2 নম্বর পয়েন্টটা, অর্থাৎ আণবিক ভর হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ গ্যাসের ক্ষেত্রে, এম সমান 2D এই প্রমাণটা আমরা দেখব। আরেকটা হচ্ছে পারমাণবিক ভর নির্ণয়, লাস্টে যেটা আছে এটা কিন্তু বাষ্প ঘনত্ব থেকেই নির্ণয় করা হবে, মানে বাষ্প ঘনত্ব যদি জানা থাকে তার থেকে পারমাণবিক ভরটা নির্ণয় করা যায়। তাহলে এই দুটো বিষয় শুধুমাত্র লাগবে। বাকি বিষয়গুলো আমাদের পড়ার খুব একটা দরকার নেই। কেন দরকার নেই বলছি, অনেকেই আমি দেখছি যে কমেন্ট করছো যে স্যার এই জায়গাটা বইয়ে আছে এটা বললেন না, বা এটা করিয়ে দেন। যেগুলো আমি করাচ্ছি না সেগুলো করার দরকার নেই, আর যেগুলো বাদ দিচ্ছি সেগুলো জানবে আবর্জনা টাইপের। আগের দিনই আমি বলেছি, মানে ওগুলো কোথাও লাগবে না, না তোমার এইচএসে লাগবে, না কোনো কম্পিটিটিভ এক্সামে লাগবে, কোথাও লাগবে না। শুধু শুধু পড়ে সময় নষ্ট করা আর মস্তিষ্কটাতে ইনফরমেশন কিছু ভরে দেওয়া, এছাড়া আর কোনো কাজ নেই এগুলোর। তাহলে যেগুলো পড়াচ্ছি শুধুমাত্র সেগুলোই করবে, তাহলেই যথেষ্ট। এগুলোতেই দেখবে অনেক বেশি করা হয়ে যাবে তোমাদের। অ্যাকচুয়ালি তোমরা যদি নাম্বার বিভাজনটা দেখো, আমি দেখবে তোমাদের প্রথম ক্লাসে দিয়েছিলাম, তোমাদের একটা সিট দিয়েছিলাম, দেখবে লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, মানে তোমাদের সিলেবাসের বিষয়ে। ওই ভিডিওটা দেখে নেবে যদি না দেখেছো। তো তাতে দেখবে যে যেটা ফার্স্ট চ্যাপ্টার আছে তাতে 3 নাম্বার মোটে আসে। এবার 3 নাম্বার মানে বুঝতে পারছো, মোটে 3 নাম্বার। তাহলে ওই 3 নাম্বারের মধ্যে আবার একটা অঙ্ক থাকে। তার মানে থিওরি কতটুকু আসে বুঝতেই পারছো। এমনও হতে পারে টোটাল 3 নাম্বারই অঙ্ক চলে আসে। তার মানে যেগুলো করাচ্ছি অলরেডি সেগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে এইচএসির জন্য তো হচ্ছেই, তার সাথে জয়েন্ট বা নিটের জন্য মোটামুটি হয়ে যাচ্ছে। তাহলে যতটা করাচ্ছি শুধুমাত্র অতটুকুই করবে, তার বেশি যদি কারো ইন্টারেস্ট থাকে অবশ্যই পড়বে, আমি পড়তে বারণ করবো না। যদি কারো মনে হয় যে এগুলো পড়তে মন যাচ্ছে, ইন্টারেস্ট আছে, তাহলে সে পড়ে দেখবে বইটাতে, পড়তে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমার চ্যানেলে আপলোড করবো না, তার কারণ আমার চ্যানেলে আপলোড করা মানে সকলকে পড়তে হবে এই জিনিসগুলো। সকলেই ভাববে হয়তো যে দরকার লাগবে, তার জন্য যেগুলো আবর্জনা টাইপের আছে সেগুলো আমি বাদ দিয়ে দেবো। যেগুলো তোমাদের এইচএসের জন্য এবং জয়েন্ট বা নিটের জন্য লাগবে, শুধুমাত্র সেই সমস্ত জায়গাগুলোই কিন্তু করানো হবে। তাহলে বুঝতে পারছো, এখানে আমরা দুটো জিনিস শুধুমাত্র দেখবো। একটা হচ্ছে আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, এম সমান 2D এটা দেখবো। আর লাস্টে পারমাণবিক ভর নির্ণয়, এই দুটো জিনিস শুধুমাত্র দেখবো, বাকিগুলোর কোনো দরকার নেই। দেখো, এম সমান 2D এই প্রমাণটা যদি আমাদেরকে করতে হয়, অর্থাৎ আণবিক গুরুত্ব সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব, তাহলে আণবিক গুরুত্ব তো আমাদের জানা আছে, এটা আমাদের জানা টার্ম, কিন্তু বাষ্প ঘনত্ব এই টার্মটা আমাদের জানা নেই। তাহলে বাষ্প ঘনত্ব কী বটে সেটা আগে জানতে হবে। এরপর বাষ্প ঘনত্ব যদি জানতে হয় কোনো একটা গ্যাসের, তার জন্য তার আগে আরও দুটো টার্ম জানতে হবে। একটা হচ্ছে পরম ঘনত্ব আর একটা হচ্ছে প্রমাণ ঘনত্ব। এই বিষয়গুলো কী বটে একটু জেনে নিতে হবে, তাহলে বাষ্প ঘনত্বটা বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না। এখন দেখো, পরম ঘনত্ব কাকে বলবো আমরা, কোনো গ্যাসের পরম ঘনত্ব কাকে বলবো? না, দেখো, ঘনত্ব সমান আমরা জানি অলরেডি ভর বাই আয়তন, এটা তো সকলেরই আশা করি জানা আছে। তাহলে কোনো একটা গ্যাসের যখন ঘনত্ব বের করবে,
তাহলে দেখো আয়তন এক্ষেত্রে যুক্ত আছে, তার মানে অবশ্যই বলতে পারি আমরা নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেসার করে দিতে হবে। যেহেতু গ্যাসের ঘনত্বের মধ্যে আয়তন রাশিটা রয়েছে, দেখো ভর বাই আয়তন, তার মানে টেম্পারেচার এবং প্রেসারকে আগেই ফিক্সড করে দিতে হবে। তাহলে তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটাতে দেখবে যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে ওই চাপ ও উষ্ণতায় গ্যাসটির পরম ঘনত্ব বলে। ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো কীরকম আসছে। এটা 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে তার পরম ঘনত্ব বলছে। তাহলে ভরকে কেন পরম ঘনত্ব বলছে 1 লিটার গ্যাসের, সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো যখন আমরা ঘনত্ব বের করব, তার মানে ভর বাই আয়তন করলেই ঘনত্ব বেরিয়ে যায়, এইটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এখন ধরো কোনো একটা গ্যাসের আমরা ঘনত্ব বের করছি, তার ভর ধরে নাও তুমি যে 1 লিটার 2 লিটার গ্যাসটা নিয়েছো, 2 লিটার গ্যাসটা নিয়েছো, 2 লিটার গ্যাসটার ভর হচ্ছে 10 গ্রাম। তাহলে দেখো 2 লিটার গ্যাসটার ভর যদি 10 গ্রাম হয়, তার মানে তার ঘনত্ব কত আসছে, ভর বাই আয়তন করতে হচ্ছে। তার মানে এটা সমান আসছে 5 গ্রাম/লিটার। যদিও গ্যাসের ক্ষেত্রে এত বেশি মান আসবে না, মানে 10 গ্রাম হবে না গ্যাসের ভর, 2 লিটার গ্যাসের ভর। আমরা একটা ধরে নিচ্ছি জাস্ট ক্যালকুলেশনটা দেখাবার জন্য, শুধুমাত্র প্রসেসটা দেখাবার জন্য। তাহলে ভর বসালাম, আয়তন বসালাম, তাহলে কি আসছে 5 গ্রাম/লিটার। এখানে লক্ষ্য করে দেখো যে ঘনত্বটা আমরা পেয়েছি, এই ঘনত্বটা কি বলছে যে 5 গ্রাম/লিটার, মানে 1 লিটারে কত গ্রাম, 1 লিটারে কত গ্রাম, সেটাই তাহলে তার ঘনত্ব দাঁড়াচ্ছে না। দেখো 5 গ্রাম/লিটার, তার মানে 1 লিটার গ্যাসটার ভর কত, 5 গ্রাম। তাহলে এই 5টাই হচ্ছে ওর ঘনত্ব। এই জন্যে বলা হচ্ছে যে 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে ওই চাপ উষ্ণতায় গ্যাসটির পরম ঘনত্ব বলে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। অর্থাৎ 1 লিটারের যেটা ভর হবে সেটাই তো তার ঘনত্ব। কারণ ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন। যখনই ভর বাই আয়তন করবে, তার মানে যে সংখ্যাটা আসবে সেটা কিন্তু 1 লিটারের ভরটা বেরিয়ে যাবে, এবং সেটাকেই আমরা ঘনত্ব বলছি। তাহলে এটা বোঝা গেল তো ব্যাপারটা, যে নির্দিষ্ট চাপ উষ্ণতায় 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে ওই চাপ ও উষ্ণতায় গ্যাসটির পরম ঘনত্ব বলে। চাপ উষ্ণতাটা এই ক্ষেত্রে ফিক্সড করে দিতে হচ্ছে, কারণ ওই যে আয়তন টার্মটা আছে ওর মধ্যে, ঘনত্বের মধ্যে। মানে যদি চাপ উষ্ণতা চেঞ্জ করে দাও, তাহলে আয়তন চেঞ্জ হয়ে যাবে, তার মানে ঘনত্বও চেঞ্জ হয়ে যাবে। পরম ঘনত্ব যেটা বলছে, পরম ঘনত্বটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘনত্বই, মানে ওটা হচ্ছে গ্যাসটার নিজস্ব ঘনত্ব একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেসারে, সেই জন্য ওটাকে পরম ঘনত্ব বলা হচ্ছে। তাহলে পরম ঘনত্ব জানার পর আমাদেরকে জানতে হবে প্রমাণ ঘনত্ব, তারপরে আমরা বাষ্প ঘনত্বটা বুঝতে পারবো। তাহলে দেখো যখন প্রমাণ ঘনত্ব আমরা করব, এটা প্রমাণ ঘনত্ব করে দিয়েছি, চাপ উষ্ণতাটা এখানে মুছে দিয়েছি আমি। তাহলে প্রমাণ ঘনত্ব নামটা শুনেই বুঝতে পারছো, অর্থাৎ এক্ষেত্রে আগের ক্ষেত্রে যে নির্দিষ্ট চাপ উষ্ণতায় ছিল, সেইটাই যদি আমরা প্রমাণ চাপ উষ্ণতায় নিয়ে চলে যাই, অর্থাৎ এটা বলতে পারি যে এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত যে ভর, সেটাকেই ওই গ্যাসটার প্রমাণ ঘনত্ব বলা হবে। অর্থাৎ যেটা নির্দিষ্ট যে কোনো একটা টেম্পারেচার প্রেসার ছিল নির্দিষ্ট, সেইটাকে যদি আমরা ফিক্সড একদম এসটিপিতেই শুধু নিয়ে চলে যাই, তাহলে এসটিপিতে যখন যাচ্ছে, তার মানে কি প্রমাণ চাপ উষ্ণতায়, তখন যে ঘনত্বটা আসছে তখন সেটাকে বলা হচ্ছে প্রমাণ ঘনত্ব। যেহেতু প্রমাণ চাপ উষ্ণতায় হচ্ছে, তার জন্য প্রমাণ ঘনত্ব। এসটিপি মানেটা কি সেটা দেখবে আমি আগে বলেছিলাম, যদি কেউ না জেনে থাকো একটু জেনে নেবে। এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এটাকে অনেক সময় এনটিপিও বলা হয়, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, যেখানে টেম্পারেচারটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর প্রেসারটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, এটাকে এসটিপি বলা হয়। আশা করি জানো অনেকে, যদি না জানো একটু জেনে রাখবে। তার মানে এই টেম্পারেচার আর এই প্রেসারে যদি নিয়ে চলে যাও, তখন 1 লিটার গ্যাসের যেটা ভর হবে, অর্থাৎ যেটা তার ঘনত্ব দাঁড়াবে, সেটাই হচ্ছে প্রমাণ ঘনত্ব। তাহলে যখন যে কোনো নির্দিষ্ট টেম্পারেচার থাকছে সেটা পরম ঘনত্ব, আর যখন এসটিপিতে নিয়ে যাচ্ছি তখন সেটা প্রমাণ ঘনত্ব হয়ে যাচ্ছে। আশা করি বোঝা গেছে, খুব সহজ জিনিস। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে যেতে পারে হাইড্রোজেনের ক্ষেত্রে। হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব আমরা পাবো 0.089 গ্রাম/লিটার। অ্যাকচুয়ালি গ্যাসের ক্ষেত্রে কত কম ওজন আসে দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে এসছে 0.089 গ্রাম/লিটার, অর্থাৎ 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে 0.089 গ্রাম। অর্থাৎ এবং এটা কোথায়, এটা এসটিপিতে, অর্থাৎ প্রমাণ ঘনত্ব। এটা হচ্ছে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব 0.089 গ্রাম/লিটার। পারো তো এটা একটু মনে রেখে দেবে, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্বটা। এরপরে আমরা আসবো বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব। এটাকে আমরা বলতে পারি ভেপার ডেনসিটি বা রিলেটিভ ডেনসিটি, ডি দ্বারা এটাকে প্রকাশ করা হয়, বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব। এই বিষয়টা কেন এলো দেখো, বাষ্প ঘনত্ব আনার কি দরকার ছিল, আমরা তো ঘনত্ব দিয়েই মাপতে পারতাম। অ্যাকচুয়ালি কি হচ্ছে, গ্যাসের ঘনত্ব দেখবে খুব কম আসছে, ভর বাই আয়তন তো, গ্যাসের ভরটা তো কম, তার জন্য ঘনত্বের মানটাও কিন্তু খুব কম আসে।
এখন গ্যাসের ঘনত্বটা এতই কম আছে, ওই যে পয়েন্ট দিয়ে তারপরেও দেখবে জিরো থাকছে, তারপরে সংখ্যা শুরু হচ্ছে। তার মানে এত ক্ষুদ্র মান নিয়ে সবসময় যদি ক্যালকুলেশন করা হয় সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাওয়ার অনেক চান্স থাকে। ভুল হয়ে যাওয়া মানে একটু যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু মানটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, যে কারণে একটা অসুবিধা সৃষ্টি হলো। এই জন্য ওই ক্ষুদ্র মানটার পরিবর্তে একটা যাতে মোটামুটি একটা ভালো মান আসে তার জন্য এই বাষ্প ঘনত্ব বিষয়টা এলো। এটা অনেকটা সেই আণবিক ওজন পারমাণবিক ওজনের মতোই। মানে এক্ষেত্রে কি করা হলো, হাইড্রোজেন গ্যাসের ঘনত্বের সাপেক্ষে, হাইড্রোজেন গ্যাসটা সবচেয়ে হালকা গ্যাস, তাহলে হাইড্রোজেনের সাপেক্ষে অন্যান্য গ্যাসগুলোর ঘনত্ব নির্ণয় করা হলো, মানে ওর ঘনত্বটা দিয়ে ভাগ করে দেওয়া হলো বলতে পারো, যে হাইড্রোজেন গ্যাসের ঘনত্বের সাপেক্ষে অন্যান্য গ্যাসের যে ঘনত্বগুলো এলো সেটাই হচ্ছে ওই গ্যাসগুলোর বাষ্প ঘনত্ব। মানে আমরা বলতে পারি যে কোনো একটা গ্যাসের বাষ্প ঘনত্ব মানে কি, যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, যখন ঘনত্ব বলবে তখন তো চাপ উষ্ণতা নির্দিষ্ট করে দিতেই হবে, তাছাড়া তো চেঞ্জ হয়ে যাবে। তাই নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ঘনত্ব হাইড্রোজেনের ঘনত্বের যত গুণ, মানে হাইড্রোজেনটা যেহেতু হালকা তাহলে হাইড্রোজেনের থেকে তো বেশি হবে যে কোনো গ্যাসই, তাহলে কোনো গ্যাসের ঘনত্ব হাইড্রোজেনের ঘনত্বের যত গুণ সেটাই হবে তার বাষ্প ঘনত্ব। মূল কনসেপ্টটা এটাই যে হাইড্রোজেনের ঘনত্বের সাপেক্ষে অন্যান্য গ্যাসগুলোর ঘনত্ব নির্ণয় করা। কিন্তু তোমাদের বইয়ে দেখবে সংজ্ঞাটা যেটা দেওয়া আছে একটু বড় লাগতে পারে, তো ওটা কিভাবে এসছে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে বাষ্প ঘনত্বের যে সংজ্ঞাটা তোমাদের বইয়ে দেওয়া আছে সেইটা কেন এসছে। দেখো কোনো একটা গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব সমান আমরা তাহলে বলতে পারি, যেটা আমি বললাম যে গ্যাসের ঘনত্ব ডিভাইডেড বাই হাইড্রোজেনের ঘনত্ব, অর্থাৎ হাইড্রোজেনের ঘনত্বের সাপেক্ষে গ্যাসের ঘনত্ব, এটাই হচ্ছে বাষ্প ঘনত্ব। এখন দেখো ঘনত্ব মানে ভর বাই আয়তন অলরেডি আমরা জানি, তাহলে উপরে যেটা আছে গ্যাসের ঘনত্ব সেটাকে আমরা লিখতে পারি গ্যাসের ভর বাই গ্যাসের আয়তন। আমি দেখো পুরোটা বুঝিয়ে দিচ্ছি, এটা আমি আগে থেকে লিখে রেখেছি যাতে বোঝাতে সুবিধা হয়। তাহলে গ্যাসের ঘনত্ব সম্পর্কে আমরা কি বলতে পারি, গ্যাসের ভর ডিভাইডেড বাই গ্যাসের আয়তন, ভর বাই আয়তন করে দিয়ে হলো। একই রকমভাবে হাইড্রোজেনের যে ঘনত্বটা এটাও লিখতে পারি হাইড্রোজেনের ভর বাই হাইড্রোজেনের আয়তন। এখন দেখো তাহলে গ্যাসের আর হাইড্রোজেনের দুটোরই ভাগ করে দেওয়া হয়েছে ভর বাই আয়তনে। এখন যদি আয়তনটা দুজনকার একই নাও, অর্থাৎ গ্যাসের যতটা আয়তন নিয়েছো হাইড্রোজেনেরও আয়তন যদি অতটাই নাও, তার মানে এটা যদি ধরো ভি লিটার নাও একটা গ্যাসের, এটা গ্যাসের ক্ষেত্রে ধরো ভি লিটার নিয়েছো, আর হাইড্রোজেনেরও আয়তন হচ্ছে ভি লিটার নিয়েছো, তাহলে এখানে আছে গ্যাসটা, এটা গ্যাসটা আর এটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে এই দুটোর আয়তন যদি একই থাকে তখন আমরা বলতে পারি এই আয়তনগুলো কেটে যাবে। এক্ষেত্রে যদি রিলেশনটা দেখছো আয়তন আয়তন কেটে যাবে, ভরগুলো কিন্তু একই নয়, আয়তনটা একই নিয়েছো, তাহলে আয়তনগুলো কেটে গেল। তার মানে লিখতে পারি গ্যাসের ভর ডিভাইডেড বাই সম আয়তন হাইড্রোজেনের ভর, মানে গ্যাসের ভর বাই হাইড্রোজেনের ভর, এটা আমাদের পড়ে থাকলো। সম আয়তন কোথাটা নিয়ে এসেছি কারণ আয়তনটা একই বোঝানোর জন্য। তাহলে গ্যাসের ভর বাই হাইড্রোজেনের ভর দাঁড়াচ্ছে আলটিমেট, ছিল কি ঘনত্ব দিয়েছিল, দেখো গ্যাসের ঘনত্ব বাই হাইড্রোজেনের ঘনত্ব, তা ঘনত্বগুলোকে ভাঙলাম ভর বাই আয়তনে দুজনকারই, এবং আয়তনগুলো একই রাখা হলো। আয়তন যেহেতু সেম তার জন্য আয়তনগুলো কেটে যাচ্ছে, তাহলে শুধু ভরগুলো পড়ে থাকলো গ্যাসের ভর বাই হাইড্রোজেনের ভর। তার মানে ব্যাপারটা বুঝতে পারছো যে একটা নির্দিষ্ট আয়তন গ্যাস নিয়েছো ধরো ভি লিটার হাইড্রোজেন নিয়েছো, তাহলে এর যেটা মাস আসবে, গ্যাসের মাসটা ডিভাইডেড বাই হাইড্রোজেনের মাসটা, এইটাই হবে বাষ্প ঘনত্ব। একই আয়তনের যখন গ্যাস আর হাইড্রোজেন নিচ্ছ তখন দুজনকার ভরগুলোর অনুপাত করে নিলেই আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্বটা পেয়ে যাবে। এটাই তোমাদের বইয়ে দেখবে সংজ্ঞা হিসেবে দেওয়া আছে যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব কাকে বলে না, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, প্রেসার টেম্পারেচারকে কনস্ট্যান্ট আগেই করে দিতে হবে, তাই নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ভর সমায়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ ভারী হবে, মানে যে অনুপাতটা আসছে সেইটাকেই বলা হচ্ছে ওই গ্যাসটার বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব। আশা করি এরপরে বইয়ের সংজ্ঞাটা খুব সহজেই বুঝতে পারবে যে কেন এটা ভরগুলোর অনুপাত বলা হচ্ছে। অ্যাকচুয়ালি বাষ্প ঘনত্ব মানে তো ঘনত্বের অনুপাত, তো ঘনত্বের অনুপাতটাই ক্যালকুলেট করলে দেখবে ভরের অনুপাতে দাঁড়িয়ে যাচ্ছে, যখন আয়তনটা অবশ্যই ফিক্সড থাকবে। আশা করি ব্যাপারটা খুব সহজেই বুঝতে পেরেছো। এরপরে আমরা দুটো প্রমাণ করব, একটা হচ্ছে বাষ্প ঘনত্বের সাথে প্রমাণ ঘনত্বের কী সম্পর্ক, আর একটা হচ্ছে ওই যে M=2D অর্থাৎ আণবিক গুরুত্ব আর বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্কটা রয়েছে। দেখো তাহলে প্রথম প্রমাণটা করা যাক যে প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্বের মধ্যে কি সম্পর্ক। এই দুটো টার্ম অলরেডি তোমরা জেনে নিয়েছো। প্রমাণ ঘনত্বটা কি, এসটিপিতে যে ঘনত্বটা পাচ্ছি সেটা হচ্ছে প্রমাণ ঘনত্ব, আর বাষ্প ঘনত্ব কি, হাইড্রোজেনের সাপেক্ষে কোনো গ্যাসের যে ঘনত্বটা আসছে সেটা হচ্ছে বাষ্প ঘনত্ব। তাহলে এই দুজনকার মধ্যে সম্পর্কটা, প্রমাণ ঘনত্বটা হচ্ছে গ্যাসটার নিজস্ব ঘনত্ব এসটিপিতে, কিন্তু বাষ্প ঘনত্বটা হচ্ছে একটা রিলেটিভ ঘনত্ব অর্থাৎ হাইড্রোজেনের সাপেক্ষে ঘনত্ব, এবং এর মানটা একটু বেশি আসবে যেহেতু হাইড্রোজেনের সাপেক্ষে করা হচ্ছে। যাই হোক, তাহলে এদের মধ্যে রিলেশনটা আমরা দেখব। বাষ্প ঘনত্ব সমান আমরা তাহলে লিখতে পারি, দেখো বাষ্প ঘনত্ব মানে কি জানি, যে একটা নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় যতটা গ্যাস নিয়েছ
তার ভর ডিভাইডেড বাই ওই একই আয়তনের হাইড্রোজেনের ভর। তার মানে আমরা এটা নির্দিষ্ট চাপ উষ্ণতাটাকে এসটিপি করে দিতে পারি। তাহলে এসটিপিতে ভি আয়তন গ্যাসের ভর, যতটা তুমি গ্যাস নিয়েছো ভি আয়তন ততটাই হাইড্রোজেন নাও, তাহলে এসটিপিতে ভি আয়তন হাইড্রোজেনের ভর নিচে থাকছে। তাহলে এটাকে আমরা বাষ্প ঘনত্ব বলতে পারি, অর্থাৎ সম আয়তন গ্যাসের ভর ডিভাইডেড বাই হাইড্রোজেনের ভর একটা নির্দিষ্ট চাপ উষ্ণতা। এক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট চাপ উষ্ণতাটাকে আমরা এসটিপি করে দিয়েছি এবং এটা সমানে আমরা লিখতে পারি, দেখো যে ভি ভি যদি কেটে দাও তাহলে এক এক আয়তন পড়ে থাকছে। তার মানে লিখতে পারি এসটিপিতে এক আয়তন গ্যাসের ভর ডিভাইডেড বাই এসটিপিতে এক আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, এটা আমরা লিখতে পারি। বা এক আয়তনের জায়গায় আমরা 1 লিটারও বলতে পারি। তাহলে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর বা এসটিপিতে 1 লিটার হাইড্রোজেনের ভর। এখন দেখো এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর সেটাই তো গ্যাসের প্রমাণ ঘনত্ব, আর এসটিপিতে 1 লিটার হাইড্রোজেনের ভর যেটা সেটা হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব, যেহেতু এসটিপিতে আসে। তার মানে এটা সমান দাঁড়াচ্ছে, দেখো যে গ্যাসের প্রমাণ ঘনত্ব ডিভাইডেড বাই আমরা হাইড্রোজেনের প্রমাণ ঘনত্বের মানটা জানি কত, 0.089, এটা আমরা অলরেডি জানি। তাহলে এই হাইড্রোজেনের প্রমাণ ঘনত্বের মানটা শুধু বসিয়ে দিলাম। তাহলে এইদিকে যে টার্মটা এলো, দেখো এইদিকে কোন টার্মটা আছে, বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব সমান এই দিকটা, অর্থাৎ এধারে আমরা লিখতে পারি বাষ্প ঘনত্ব সমান এইদিকে যেটা পেয়েছি। এখন যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে দেখো গ্যাসের প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক চলে আসছে। তাহলে বলতে পারি আমরা গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান 0.089 ইন্টু বাষ্প ঘনত্ব, শুধুমাত্র কোনাকুনি গুণ করেছি আর কিছু নয়। গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান বাষ্প ঘনত্ব ইন্টু 0.089। তাহলে এইটা দেখো প্রমাণ ঘনত্বের সাথে কোনো একটা গ্যাসের বাষ্প ঘনত্বের একটা রিলেশন আমরা পেয়ে যাচ্ছি। কারণ কি হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব আমাদের যেহেতু জানা আছে, তার মানে একটা রিলেশন পেয়ে যাচ্ছে। অর্থাৎ গ্যাসটার যেটা বাষ্প ঘনত্ব তাকে যদি হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব 0.089 দিয়ে গুণ করে দাও তাহলে ওই গ্যাসটার প্রমাণ ঘনত্ব পেয়ে যাবে। তার মানে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব জানা থাকলে প্রমাণ ঘনত্ব পেয়ে যাবে, প্রমাণ ঘনত্ব জানা থাকলে বাষ্প ঘনত্ব পেয়ে যাবে, রিলেশনটা কিন্তু পেয়ে গেলাম আমরা। ওকে, এরপরে আমরা তাহলে আসবো যে আণবিক গুরুত্ব সমান হচ্ছে 2 ইন্টু বাষ্প ঘনত্ব, যেটা এতক্ষণ ধরে আমরা চাইছিলাম সেটাতে অলরেডি চলে এসেছি। দেখো এরপরে আমাদের এই প্রমাণটা একটু দেখে নেওয়া যাক। দেখো গ্যাসের বাষ্প ঘনত্ব সমান আমরা লিখে রেখেছি অলরেডি ভি আয়তন গ্যাসের ভর ডিভাইডেড বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, অর্থাৎ যত আয়তন গ্যাস নিচ্ছ তার ভর ডিভাইডেড বাই সেই আয়তনেরই হাইড্রোজেনের ভর। এটা তো অলরেডি আমরা জানি। এখন দেখো এইখানে যদি আমরা অ্যাভোগাড্রো প্রকল্পটা প্রয়োগ করি, এটা তো অ্যাভোগাড্রো প্রকল্পেরই অনুসিদ্ধান্ত। অ্যাভোগাড্রো প্রকল্পটা মনে আছে, সমচাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, অর্থাৎ গ্যাসের আয়তন যদি সমান হয় তাহলে অণুর সংখ্যাও সমান হবে। তাহলে দুটো ক্ষেত্রেই দেখো গ্যাসটা আর হাইড্রোজেনের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে আয়তন সমান, ভি আয়তন, এটারও ভি আয়তন, তার মানে দুজনকারই অণুর সংখ্যা কিন্তু আমাদের সমান হবে। তাহলে যদি এর ক্ষেত্রে আমরা ধরে নিই এন সংখ্যক অণু আছে, তার মানে এর ক্ষেত্রেও এন সংখ্যক অণুই থাকবে। ভি আয়তন গ্যাসের মধ্যে যদি এন সংখ্যক অণু থাকে, প্রেসার টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে ভি আয়তন হাইড্রোজেনের মধ্যেও এন সংখ্যক অণু থাকবে। তাহলে এটা আমরা লিখতে পারি যে এন সংখ্যক গ্যাসের অণুর ভর ডিভাইডেড বাই এন সংখ্যক হাইড্রোজেন অণুর ভর। তাহলে দেখো পুরোটাই আমি লিখে নিয়েছি আগে, কারণ লিখতে একটু সময় লাগবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে, তার জন্য আগে লিখে নিয়েছি। এবার তোমাদেরকে ধীরে ধীরে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। এখন দেখো যেটা আমরা বলছিলাম যে গ্যাসের এন সংখ্যক অণুর ভর বাই হাইড্রোজেনের এন সংখ্যক অণুর ভর, এটা আমরা বলতে পারি, কারণ সম আয়তন হলে অণুর সংখ্যা সমান হবে, এটাই অ্যাভোগাড্রো প্রকল্প ছিল। তাহলে এন সংখ্যক অণু দুজনকারী যদি হয় তাহলে এন এন কেটে যেতে পারে, সেক্ষেত্রে আমরা বলতে পারি গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেনের একটি অণুর ভর। আবার দেখো গ্যাসের একটি অণুর ভর হাইড্রোজেনের, এই যে একটা অণু লিখেছি, একটা অণু মানে হাইড্রোজেনের কটা পরমাণু থাকে, একটা অণুতে দুটো পরমাণু থাকে, তার মানে বলতে পারি দুটি হাইড্রোজেনের পরমাণুর ভর। তাহলে গ্যাসের একটি অণুর ভর বাই দুটি হাইড্রোজেন পরমাণুর ভর হলো। এবার দুইটাকে আমরা যদি বাইরের দিকে নিয়ে চলে আসি তাহলে এটা বলতে পারি হাফ, নাকি দুইটা নিচে আছে তো, তাহলে এটা দুইটা নিচেই রাখলাম 1/2, হাফ ইন্টু গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর, এটা আমরা বলতে পারি, কারণ এখানে দুটি হাইড্রোজেন পরমাণু ছিল, তার দুইটা এইদিকে নিয়ে চলে এসেছি, তাহলে ইন্টু একটি হাইড্রোজেন পরমাণুর ভর, তার মানে দুটি হাইড্রোজেন পরমাণুর ভরই থাকছে আমাদের। তাহলে এইখানে যে টার্মটা আমরা পেলাম, দেখো গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। গ্যাসের একটা অণু একটা হাইড্রোজেন পরমাণুর সাপেক্ষে যত গুণ ভারী সেটাই হচ্ছে তার আণবিক ভর। এটা অলরেডি আমরা আণবিক ভর দেখেছি, আণবিক ভর বা গুরুত্ব। তার মানে এই টার্মটাকে আমরা বলতে পারি যে গ্যাসটার আণবিক ভর, অর্থাৎ ওইটাই লিখেছি দেখো হাফ ইন্টু গ্যাসের আণবিক ভর, যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি বা আণবিক গুরুত্ব বলতে পারি। তাহলে এই ধারটাতে আমাদের কি আছে, গ্যাসের বাষ্প ঘনত্ব মানে ডি। ডি সমান কি দাঁড়ালো, তাহলে হাফ ইন্টু, আমরা যদি এইদিকে লিখি আরো, ডি সমান হাফ ইন্টু এম, মানে m/2 বলতে পারি আমরা, ডি সমান m/2। তাহলে এম সমান কি আসবে 2d,
অর্থাৎ আণবিক গুরুত্ব সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব, এটা আমরা বলতে পারি। এখন দেখো এই যে 2টা পাচ্ছি, হাইড্রোজেনের পারমাণবিক ওজন যদি আমরা 1 ধরি তাহলে এটা 2 আসবে, কিন্তু যদি একদম অ্যাকুরেট 1.008 ধরে ক্যালকুলেট করি তাহলে সব ক্যালকুলেশনগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা একদম এক্সাক্ট ভ্যালু যেটা পাবো, সো এম সমান 2.016 হয়ে যাবে, এটা 2 না হয়ে। মানে হাইড্রোজেনের যদি পারমাণবিক গুরুত্ব 1.008 ধরি আর যদি 1 ধরি তাহলে এম সমান 2D। তো সাধারণত আমাদের এই এম সমান 2D মানে হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1-এ ধরা হয়। যদি খুব অ্যাকুরেট ধরতে হয় তাহলে মানটা আসবে এটা, কিন্তু এটা আমাদের খুব একটা প্রয়োজন নেই, এম সমান 2Dটা জানলেই হবে। এবং এই প্রমাণটা পারতো একটু করে রাখবে, এটাও যে পরীক্ষাতে আসে খুব বেশি এমন নয়, তবুও এই প্রমাণটা একটু করে রাখবে, বাকিগুলো দরকার নেই, আমি তো আগেই বলে দিয়েছি। এরপর আমরা দেখবো যে গ্যাসের যেটা বাষ্প ঘনত্ব অর্থাৎ ডি, এটা কি চাপ উষ্ণতার উপর নির্ভর করে? কি মনে হয়, নির্ভর করে না করে না বাষ্প ঘনত্বটা? দেখো নর্মালি যেটা ঘনত্ব হয় সেটা চাপ উষ্ণতার উপর নির্ভর করে, কারণ ঘনত্ব টার্মে ভর বাই আয়তন থাকে, যেহেতু আয়তন থাকছে তার মানে চাপ উষ্ণতার উপর নির্ভরশীল গ্যাসের। আচ্ছা, বাষ্প ঘনত্বটা কি নির্ভরশীল হবে? কারণ বাষ্প ঘনত্ব মানে কি বলছে দেখো, ভি আয়তন গ্যাসের ভর ডিভাইডেড বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেসারে। ভি আয়তন গ্যাসের ভর ডিভাইডেড বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, অর্থাৎ দুটো ভরের অনুপাত। এটা দুটো ভরের অনুপাত, একটা তুলনামূলক সংখ্যা মাত্র। তার মানে এক্ষেত্রে বুঝতে পারছো চাপ উষ্ণতার উপর কিন্তু নির্ভরশীল হবে না। তাহলে আমরা বলতে পারি যে গ্যাসের বাষ্প ঘনত্ব কিন্তু চাপ উষ্ণতার উপর নির্ভরশীল নয়। এরপর আমরা দেখব যে একটা গ্যাসের সাপেক্ষে অপর গ্যাসের বাষ্প ঘনত্ব আমরা কিভাবে নির্ণয় করব। যেমন ধরো এ গ্যাসের আমরা বাষ্প ঘনত্ব নির্ণয় করতে চাইছি, মানে ডি অফ এ বলতে পারি, বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব। এ এর বাষ্প ঘনত্ব নির্ণয় করতে চাইছি কার রেসপেক্টে, বি এর রেসপেক্টে, মানে বি এর সাপেক্ষে। তাহলে বি এর সাপেক্ষে এ এর বাষ্প ঘনত্ব সমান এটা আমরা লিখতে পারি, তোমাদের বইয়ে দেখবে দেওয়া আছে কিন্তু পুরো ইকুয়েশনটা দেওয়া নেই, তাহলে পারো তো একটু খাতায় লিখে রাখতেও পারো। এটা বলতে পারি আমরা ডি এ বাই ডি বি, অর্থাৎ এ এর বাষ্প ঘনত্ব বা বি এর বাষ্প ঘনত্ব। আবার ডি সমান আমরা কি জানি, এম বাই টু। তাহলে এ এর যেটা আণবিক গুরুত্ব বাই টু, আর নিচে আসবে বি এর আণবিক গুরুত্ব বাই টু, অর্থাৎ বাষ্প ঘনত্ব সমান তো আমাদের জানা আছে যে আণবিক গুরুত্ব বাই টু, ডি সমান এম বাই টু বা এম সমান 2D। যাই হোক, তার মানে এটাই যেটা আসছে এম অফ এ বাই এম অফ বি, তার মানে এর আণবিক গুরুত্ব বাই বি এর আণবিক গুরুত্ব, অর্থাৎ আণবিক গুরুত্বগুলো বা আণবিক ভরের যদি আমরা অনুপাত করে দিই তাহলে বাষ্প ঘনত্ব পেয়ে যাব বি এর সাপেক্ষে এর। তার মানে আমরা বলতে পারি যে বাষ্প ঘনত্ব অফ এ মানে ডি অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে বি এর সাপেক্ষে যে এ এর বাষ্প ঘনত্ব সেটা কি আসবে, যে বাষ্প ঘনত্বগুলোর অনুপাত এটাও আমরা বলতে পারি, আর আণবিক গুরুত্বর অনুপাত এটাও আমরা বলতে পারি, কোনো অসুবিধা নেই। একটা উদাহরণ নিয়ে ব্যাপারটা বোঝা যাক। যেমন হচ্ছে ধরো অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব যদি আমরা বের করি ডি অফ NH3 উইথ রেসপেক্ট টু এয়ার নর্মাল বায়ু, বায়ু বলতে গড়, গড় যে বায়ুটা মানে একটা বায়ুর মধ্যে কিন্তু সব গ্যাসই থাকে, তার একটা গড় বলতে পারি। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি এম দিয়ে আমরা প্রকাশ করে দিতে পারি ডাইরেক্ট। তাহলে আণবিক গুরুত্ব কার, অ্যামোনিয়ার ডিভাইডেড বাই এম অফ এয়ার। এয়ারের আণবিক গুরুত্ব আমাদের জানা নেই, এটা তাও বলে দিচ্ছি আমি, এম অফ এয়ার এটা হচ্ছে তোমার 29 আসে মানটা, এটা গড় একটা মান আর কিছু নয়। জাস্ট তোমাদের বইয়ে এই উদাহরণটা দেওয়া আছে সেই জন্য আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাছাড়া তোমরা হয়তো বুঝতে পারবেন না এটা। তাহলে অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব অলরেডি আমরা জানি, নাইট্রোজেনের হচ্ছে 14 আর 3টে হাইড্রোজেনের 1 করে 3 মানে 17, টোটাল 17 বাই 29, তার মানে আসছে 0.59 আসবে, দেখবে যদি ক্যালকুলেট করো এটা আসবে। তাহলে এটা আমাদের চলে এলো যে বায়ুর সাপেক্ষে অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব। এরকম করে যে কোনো গ্যাসের বের করতে পারো তোমরা, যেমন হচ্ছে ধরো অ্যামোনিয়া কেন, তুমি ধরো ক্লোরিন গ্যাসের বের করলে, ক্লোরিন গ্যাসের বাষ্প ঘনত্ব বের করছো উইথ রেসপেক্ট টু অক্সিজেন, অক্সিজেনের সাপেক্ষে ক্লোরিনের বাষ্প ঘনত্ব কত আসবে। আমরা নর্মালি বাষ্প ঘনত্ব বলতে কি হাইড্রোজেনের সাপেক্ষে বের করি, কিন্তু তুমি যদি অন্য কারো সাপেক্ষে বের করতে চাও সেটাও বের করতে পারো। তাহলে এটা কি আসবে, ক্লোরিনের আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই অক্সিজেনের আণবিক গুরুত্ব। তার মানে এটা ক্লোরিনের আণবিক গুরুত্ব কত, 35.5 করে দুটো আছে, তার মানে আমরা বলতে পারি 71 নাকি, 35.5 ইন্টু 2, হ্যাঁ 71 আসছে। আর নিচে অক্সিজেনের আণবিক গুরুত্ব এটা কত আসবে, অক্সিজেনের হচ্ছে 16 করে, 16 করে দুটো মানে হচ্ছে 32 আণবিক গুরুত্ব। তাহলে এটা ক্যালকুলেট করলে যা আসবে মানটা সেটা 2 পয়েন্ট সামথিং আসবে দেখবে। তাহলে এই মানটা বের করে নিলেই পেয়ে যাবে অক্সিজেনের সাপেক্ষে ক্লোরিনের বাষ্প ঘনত্ব। এরকম করে যে কোনো গ্যাসের সাপেক্ষে অপর যে কোনো গ্যাসে তুমি বাষ্প ঘনত্ব নির্ণয় করতে পারো। তাহলে অ্যাভোগাড্রো প্রকল্পে যে 5টা আমরা অনুসিদ্ধান্ত দেখেছিলাম, অর্থাৎ 3টে অনুসিদ্ধান্ত এবং তার থেকে আরও দুটো নির্ণয় করা যাচ্ছিল। যাই হোক, সেই 5টার মধ্যে একটা তো এম সমান 2D, ওটা আমাদের হয়ে গেল। আরেকটা সেকেন্ড যেটা বলেছিলাম যে গ্যাসের পারমাণবিক ওজন নির্ণয়, সেটাও এরপর দেখে নেব।
দেখো কোনো একটা গ্যাসের পারমাণবিক ওজন সমান আমরা বলতে পারি আণবিক ওজন বাই পারমাণবিকতা। এখানে পারমাণবিকতা বিষয়টা আগের ক্লাসগুলোতে দেখবে আলোচনা করা হয়েছিল, তাও আমি একটু বলে দিচ্ছি। যেমন হচ্ছে অক্সিজেনের ধরো পারমাণবিক ওজন বের করতে চাইছো তুমি, অক্সিজেনের পারমাণবিক ওজন, তাহলে এটা যদি বের করতে চাও তাহলে অক্সিজেনের যেটা আণবিক ওজন আসবে, অক্সিজেনের আণবিক ওজন ডিভাইডেড বাই ওর পারমাণবিকতা করলেই হবে, পারমাণবিকতা এটা করলেই হবে। এখন দেখো অক্সিজেনের আণবিক ওজন কত, 32 অলরেডি আমরা জানি। আর অক্সিজেনের পারমাণবিকতা বলতে একটা অণুতে যতগুলো পরমাণু থাকে সেটাই হচ্ছে পারমাণবিকতা। অক্সিজেনের ক্ষেত্রে একটা অণুতে দেখবে দুটো পরমাণু রয়েছে, যে 2 রয়েছে, তা দুটো পরমাণু রয়েছে, তার মানে পারমাণবিকতা হচ্ছে 2। তাহলে 2 দিয়ে ভাগ করে দিলেই তোমার এক একটা পরমাণুর ওজন পেয়ে যাচ্ছ। মানে অণুর যেটা ওজন আসছে রিলেটিভ ওজন আর কি, সেটা হচ্ছে আণবিক ওজন, আর পরমাণুর যেটা রিলেটিভ ওজন আসছে সেটা হচ্ছে পারমাণবিক ওজন। তাহলে এটা 2 দিয়ে ভাগ করে দিলেই শুধুমাত্র হয়ে যাবে। অর্থাৎ আণবিক ওজনকে যদি 2 দিয়ে ভাগ করে দাও অক্সিজেনের ক্ষেত্রে, মানে পারমাণবিকতা দিয়ে ভাগ করে দাও, তাহলে তার পারমাণবিক ওজন পেয়ে যাচ্ছ। একই রকমভাবে অন্য যে কোনো গ্যাসের পেয়ে যাবে। পারমাণবিকতা ব্যাপারটা বোঝা গেছে তো? পারমাণবিকতা মানে হচ্ছে কতগুলো পরমাণু আছে একটা অণুতে। আণবিক ওজন মানে টোটালটা ডিভাইডেড বাই যেটা পরমাণু আছে সেই সংখ্যাটা দিয়ে যদি ভাগ করে দাও তাহলেই পারমাণবিক ওজনটা পেয়ে যাচ্ছ। ওইটাই এখানে লিখেছি দেখো, পারমাণবিক ওজন সমান হচ্ছে আণবিক ওজন বাই পারমাণবিকতা। আবার এইটা সমানই লিখতে পারি আণবিক ওজন সমান আমরা জানি 2 ইন্টু বাষ্প ঘনত্ব, এম সমান 2D অলরেডি জানি। তাহলে 2 ইন্টু বাষ্প ঘনত্ব ডিভাইডেড বাই পারমাণবিকতা। তাহলে এটা করলেই আমাদের পারমাণবিক ওজন চলে আসছে। তার মানে বুঝতে পারছো যে পারমাণবিক ওজনের সাথে এদেরটা আমরা পারমাণবিক ওজন বলতে পারি। তাহলে পারমাণবিক ওজনের সাথে বাষ্প ঘনত্বের একটা রিলেশন আমরা পেয়ে যাচ্ছি। মানে কোনো একটা গ্যাসের যদি বাষ্প ঘনত্ব জানা থাকে তাকে 2 দিয়ে গুণ করলেই আণবিক ওজন হয়ে যায়। বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলেই আণবিক ওজন হয়ে যায় এম সমান 2D। তাহলে আণবিক ওজন হয়ে গেলেই সেটাকে পারমাণবিকতা দিয়ে যদি ভাগ করো তাহলেই পারমাণবিক ওজন পেয়ে যাবে। একটা উদাহরণ দিচ্ছি দেখো, যেমন হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে বাষ্প ঘনত্ব ধরো দেয়া আছে তোমার 16। উদাহরণ দিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। পারমাণবিকতা দেয়া আছে তোমার, পারমাণবিকতা দেওয়ার দরকার নেই, পারমাণবিকতা তো দেখতেই পাচ্ছ 2, কারণ একটা অণুতে দুটো পরমাণু আছে। তাহলে এর পারমাণবিক ওজন তোমাকে যদি নির্ণয় করতে বলে তাহলে কীভাবে করবে? দেখো তাহলে প্রথমে আণবিক ওজন আমাদের নির্ণয় করতে হবে। আণবিক ওজন কত আসবে? এম সমান 2D করে দিলেই হয়ে যাবে। তার মানে 2 ইন্টু 16, তাহলে আণবিক ওজন পেয়ে যাচ্ছি। এই আণবিক ওজনটাকেই যদি আমরা পারমাণবিকতা দিয়ে ভাগ করে দিই, তার মানে এই এমটাকেই যদি আমরা পারমাণবিকতা দিয়ে ভাগ করে দিই আণবিক ওজনটাকে, তাহলেই আমরা পারমাণবিক ওজন পেয়ে যাবো। তার মানে কত আসবে? 16 আসবে। অর্থাৎ অক্সিজেনের পারমাণবিক ওজন আসছে আমাদের 16। ব্যাপারটা বোঝা গেল তো? 2 ইন্টু বাষ্প ঘনত্ব করে দিলে আণবিক ওজন পেয়ে গেলে, তাকে পারমাণবিকতা দিয়ে ভাগ করে দিলে তাহলে পারমাণবিক ওজনও পেয়ে যাচ্ছে। খুব সহজ জিনিস। তোমাদের বইগুলোতে দেখবে পরিচ্ছেদে কিছু কোশ্চেন দেওয়া আছে, ওই কোশ্চেনগুলো পড়াতে একটু প্র্যাকটিস করবে। তাছাড়া এই জায়গা থেকে যদি কোনো সালের কোশ্চেন পাও, অর্থাৎ বিগত বছরের কোশ্চেনগুলো থেকে যদি কোনো কোশ্চেন পাও সেগুলো একটু প্র্যাকটিস করতে পারো, তাহলে খুব সহজেই দেখবে বিষয়গুলো হয়ে যাবে এবং তোমাদেরও কনফিডেন্সটা অনেকটা বেড়ে যাবে। নেক্সট আমরা ছোট্ট একটা টপিক্সে আসবো, যেটা হচ্ছে যোজ্যতা। যোজ্যতা বা ভ্যালেন্সি, এটা ছোট্ট হলেও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, খুব ভালোভাবে বুঝে নাও। দেখো যোজ্যতা আমরা কাকে বলবো না, কোনো একটা মৌলের ক্ষেত্রে আমরা দেখছি মৌলের মতোই অন্য সকলেরই হয়। তাহলে কোনো একটা মৌলের একটা পরমাণু, ধরো একটা মৌল আছে এ পরমাণু, যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হবে সেই সংখ্যাটাকে বলা হবে ওই মৌলের যোজ্যতা। অথবা কোনো যৌগের থেকে যতগুলো হাইড্রোজেন পরমাণুকে বের করে দিতে পারবে, মানে প্রতিস্থাপিত করতে পারবে, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে, ওই যে যতগুলো হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করলো সেই সংখ্যাটাকে বলা হচ্ছে ওই মৌলটার যোজ্যতা। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে কোনো মৌলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় অথবা যতগুলো হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারে কোনো যৌগ থেকে, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে ওই মৌলটার যোজ্যতা। উদাহরণ দিলে দেখো খুব সহজেই বুঝতে পারবে। ধরো একটা মৌল, ধরো একটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, তাহলে এক্ষেত্রে আমরা এর যোজ্যতা বলতে পারি 1। ধরো বি ওইরকম একটা মৌলের পরমাণু, সেটা ধরো দুটো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, BH2 গঠন করতে পারে, তার মানে বি এর যোজ্যতা হবে 2। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর সংখ্যাটা অনুযায়ী যোজ্যতা হচ্ছে মৌলটার একটা পরমাণু কটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে সেই সংখ্যাটাই হচ্ছে ওর যোজ্যতা, ওই মৌলটার যোজ্যতা। হাইড্রোজেনের নয় কিন্তু, ওই মৌলটার যোজ্যতা। আচ্ছা, সি ধরো একটা মৌলের পরমাণু, সে ধরো দেখা গেল যে 3টে হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে একসাথে, তাহলে সি এর যোজ্যতা হবে 3। এইভাবে যাবে। বাস্তব উদাহরণ নিতে পারো এরকম, যেমন হচ্ছে ধরো H2O গঠন করে, তার মানে এখানে অক্সিজেন একটা পরমাণু মৌলের,
অক্সিজেন পরমাণুটা কটা হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে? দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে। তার মানে এখানে বলতে পারি অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। আবার ধরো HCl তৈরি হয়, তার মানে এখানে ক্লোরিন পরমাণু কটা হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে? একটা হাইড্রোজেনের সাথে। তাহলে ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। আবার তুমি মেটালগুলোও নিতে পারো, যেমন হচ্ছে NaH বা CaH2। তাহলে এখানে সোডিয়ামের যোজ্যতা দাঁড়াবে 1। এটা তো আমরা খুব সহজেই বুঝতে পারছি। ক্যালসিয়ামের যোজ্যতা হবে 2। অ্যামোনিয়া, নাইট্রোজেন কটা হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে? 3টের সাথে। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3। এভাবে আমরা কোনো একটা মৌলের যোজ্যতা খুব সহজেই বের করে নিতে পারি। অর্থাৎ হাইড্রোজেনের সাথে যোগ করে দেখে নেবে কটা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে। মানে যে কোনো মৌলে তুমি যদি যোজ্যতা জানতে চাও, তাহলে ওই মৌলটার সাথে হাইড্রোজেনকে মিশিয়ে ভাববে যে কোন যৌগটা তোমার জানা আছে। যেমন ধরো সালফারের যোজ্যতা ধরে নাও তোমার জানা নেই, তাহলে সালফারের যোজ্যতা তুমি জানতে চাইছো, তাহলে কি করবে? সালফার আর হাইড্রোজেন মিলে কোন যৌগটা তোমার জানা আছে, শুধু সালফার আর হাইড্রোজেন, আর কেউ নেই কিন্তু। তাহলে সেই রকম যৌগ দেখো H2S তোমার জানা আছে, তার মানে সালফারের যোজ্যতা কত হবে? বুঝতেই পারছো, 2 হবে, কারণ দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে। খুব সহজেই পেয়ে যাবে, যে কোনো মৌলের যোজ্যতা এইভাবে কিন্তু পেয়ে যাবে, হাইড্রোজেনকে যোগ করে দেখে নেবে। তবে আরেকটা এখানে বিষয় বলে রাখি, যে এমন কিছু মৌল থাকতে পারে পর্যায় সারণীতে, খুব কম, যদিও খুব রেয়ার আছে, তবু যদি ধরে নাও কোনো মৌল পেলে যেটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয় না বা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে না, তাহলে তার যোজ্যতাটা কীভাবে বের করবে? সেক্ষেত্রে কোনো অন্য কোনো মৌলের পরমাণু দিয়েও যুক্ত করে দেখতে পারো, তবে সে যে অন্য মৌলের পরমাণুটার সাথে যুক্ত হচ্ছে তার যোজ্যতাটা জেনে থাকতে হবে। অর্থাৎ হাইড্রোজেনকে স্ট্যান্ডার্ড যদি না ধরতে চাও, তাহলে অন্য মৌল ধরো তোমার আয়রন নর্মালি হাইড্রোজেনের সাথে যুক্ত হয় না। আয়রনের যোজ্যতা আমরা কিভাবে বের করব? না দেখো, অক্সিজেনের সাথে তো যুক্ত হয় বা ক্লোরিনের সাথে তো যুক্ত হয়। তাহলে যখন FeCl2 তৈরি করছে, ক্লোরিনের যোজ্যতা আমরা অলরেডি দেখো বের করে নিয়েছি, এটা জ্ঞাত মৌল, এর যোজ্যতাটা আমরা জানি, ক্লোরিনের যোজ্যতা 1। তাহলে আয়রনের যোজ্যতা কত হবে? আয়রন দেখো দুটো ক্লোরিনের সাথে যুক্ত হতে পেরেছে, তার মানে দুটো ক্লোরিন মানে 1 মোট 2। তার মানে এক্ষেত্রে আয়রনের যোজ্যতা হবে 2। আবার যোজ্যতা মানে এমন নয় যে পরিবর্তন হতে পারে না, যোজ্যতা কিন্তু পরিবর্তনশীলও হতে পারে। কিছু কিছু মৌল একাধিক যোজ্যতাও দেখায়, যেমন আয়রনটাই দেখো FeCl3ও গঠন করে, FeCl2 যেমন গঠন করে FeCl3ও গঠন করে, এবং এক্ষেত্রে আয়রনের যোজ্যতা তাহলে কত হবে? 3টে ক্লোরিনের সাথে যুক্ত আছে, তার মানে 1 করে মোট 3টে আসে, তাহলে 3। তার মানে আয়রন একারই যোজ্যতা হচ্ছে 3, যেহেতু 3টে ক্লোরিন আছে 1 করে, তার মানে আয়রন একাই 3টে ক্লোরিনকে নিয়ে রেখেছে, তো তাহলে আয়রনের যোজ্যতা হবে 3। তার মানে বুঝতে পারছো, কয়েকটা মৌলের কিন্তু এরকম যোজ্যতাও দেখা যায়, মানে পরিবর্তনশীল যোজ্যতাটা একদম ফিক্সড নয়। তবে বেশিরভাগ অনেকগুলো মৌলের ক্ষেত্রেই দেখতে পাবে ফিক্সড, বেশিরভাগ না হলেও প্রচুর মৌলের ফিক্সড থাকে, আর কয়েকটা মৌলের ক্ষেত্রে পরিবর্তনশীলও থাকে। তোমাদের বইগুলোতে দেখবে একটা চার্ট দেওয়া আছে, যেখানে বিভিন্ন যোজ্যতা যা কারা কারা দেখায় সেগুলো মোটামুটি দেখিয়ে দেওয়া আছে। ওগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু দেখবে, দেখলে একটু অভিজ্ঞতা হবে। যেমন হচ্ছে শূন্যযোজী, অর্থাৎ যোজ্যতা শূন্য কাদের হয়? যেগুলো নিষ্ক্রিয় গ্যাস, এরা তো হাইড্রোজেন কেন কারোর সাথেই বিক্রিয়া করে না, কারোর সাথে যৌগ গঠন করে না, তার জন্য এদের যোজ্যতা সবসময় শূন্য হয়। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, যেগুলো তোমরা জানো অলরেডি। আচ্ছা, একযোজী সেরকম আছে, হাইড্রোজেন আছে, তারপরে তোমার যেগুলো তোমার ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মানে হ্যালোজেন মৌলগুলো, সেগুলো সব একযোজী হয়। আচ্ছা, গ্রুপ 1-এর যে মৌলগুলো থাকে, সোডিয়াম, পটাশিয়াম, এই ধরনের যে মৌলগুলো থাকে, এগুলো সব হচ্ছে একযোজী আমরা বলতে পারি। দ্বিযোজী মৌল সেরকম আছে অক্সিজেন, সালফার, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন। ত্রিযোজী আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, বোরন, অ্যালুমিনিয়াম, আচ্ছা, আয়রন রয়েছে ত্রিযোজী হিসাবে, অর্থাৎ এটা ফেরিক বলতে পারি। আর যেখানে দ্বিযোজী আছে এটা হচ্ছে ফেরাস, তাই তো? এগুলো আমরা অলরেডি শুনেছি, যেখানে আয়রনের যোজ্যতা 2 সেগুলোকে বলা হয় ফেরাস যৌগ, আর যেগুলো 3 সেগুলো হচ্ছে ফেরিক যৌগ। তার মানে আয়রন 2 জায়গাতেই থাকতে পারে, এরকমও হতে পারে। আচ্ছা, ক্রোমিয়ামটাও ত্রিযোজী হয়। আচ্ছা, 4 যোজ্যতা দেখায় কার্বনের যে শ্রেণীটা আছে, কার্বন, সিলিকন, টিন, লেড, এই সমস্তগুলো, বা ম্যাঙ্গানিজটাও দেখাতে পারে অনেক সময়। আচ্ছা, পঞ্চযোজী মানে যোজ্যতা 5, নাইট্রোজেন, ফসফরাস, এরা ত্রিযোজী হয়, আবার দেখো পঞ্চযোজীও হয়। আচ্ছা, একই রকমভাবে ষড়যোজী, অর্থাৎ 6 দেখাবে যোজ্যতা সালফার, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। আচ্ছা, 7 দেখাতে পারে হ্যালোজেনগুলো দেখো একযোজী হয়, তার সাথে আবার সপ্তযোজী হয়, মানে 7 দেখায় যোজ্যতা। 8 সবাই দেখাতে পারে না, 8-এর মধ্যে দুটোই থাকবে, অসমিয়াম আর রুথেনিয়াম, এই দুটোই সাধারণত 8 দেখায়, তার বেশি আর কেউ নেই। তোমাদের এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো জাস্ট একবার পড়ে দেখবে, তাহলে একটু অভিজ্ঞতা হবে। 2-একটা পারো তো মনে রাখতেও পারো যে একযোজী কে হতে পারে, দ্বিযোজী কে হতে পারে, একটা করে হলেও যদি মনে রাখতে পারো, তাহলে মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার থাকবে। এবার মৌলের মতো আমরা মূলকের যোজ্যতা সম্পর্কেও একটু জানবো। দেখো, মূলক কোন জিনিসগুলো? যেগুলো অ্যাকচুয়ালি আয়ন আমরা বলতে পারি, সেগুলো হচ্ছে মূলক, মানে একাধিক মৌলের পরমাণু দিয়ে যে আয়নগুলো হয়। যেমন হচ্ছে ধরো
নর্মালি Cl মাইনাস যদি হয় এটা একটাই আয়ন, তাহলে এটাকে মূলক বলা যায় না ঠিকঠাকভাবে, যদিও এটা মূলক বলেও দেওয়া যায়। মানে সেরকম কোনো বাউন্ডারি নেই কিছু। তবে মূলক সাধারণত কোনগুলোকে বলা হয় যেক্ষেত্রে তোমার একের বেশি মৌলের পরমাণু যুক্ত হয়ে আয়ন তৈরি করে, যেমন হচ্ছে নাইট্রেট ধরো NO3 2 মাইনাস, বা সালফেট SO4 2 মাইনাস। এই যে দেখো সালফার আছে, অক্সিজেন আছে, একটা পরমাণুর জোট তৈরি করেছে এবং তার একটা চার্জ আছে, এটাকে আমরা মূলক বলতে পারি। বা NH4 প্লাস, এটাকে আমরা মূলক বলতে পারি। তাহলে এই ধরনের মূলকগুলোর যোজ্যতাও আমরা এরপরে জানবো। দেখো মূলকগুলোর যোজ্যতা খুব সহজে জানতে পারবে, মানে যেটা ওর চার্জ থাকে সেটাই ওর যোজ্যতা। তার মানে NH4 প্লাস এর চার্জ হচ্ছে 1, তার মানে এই যোজ্যতা হচ্ছে 1 প্লাস, তো একটাই প্লাস আছে। আচ্ছা সালফেটের দুটো মাইনাস, তার মানে এর যোজ্যতা হবে 2, যেটা চার্জ হবে সেটাই হচ্ছে তার যোজ্যতা। তবে যতগুলো তোমার মূলক আছে তার মধ্যে দেখবে শুধু NH4 প্লাস এটা পজিটিভ আছে, বাকি বেশিরভাগই তোমার নেগেটিভ পাবে। তাহলে মূলকের যোজ্যতারও একটা চার্ট দেখবে তোমাদের বইয়ে দেওয়া আছে, জাস্ট একবার রিডিং পড়বে, এগুলো রিডিং পড়লে একটু আইডিয়া পাবে, মুখস্থ করার দরকার নেই। তার যেমন হচ্ছে একযোজী মূলক কী কী হতে পারে, OH মাইনাস হাইড্রোক্সিল, NH4 প্লাস অ্যামোনিয়াম মূলকটা, নাইট্রেট মূলক NO3 মাইনাস। আচ্ছা এটা একটু আগে NO3 2 মাইনাস লিখে ফেলেছিলাম, ওটা একটু ভুল করে লিখে ফেলেছিলাম। NO3টা হচ্ছে 1 মাইনাস হয়, নাইট্রেট 1 মাইনাস। এরকম কখনো কখনো একটু আধটু স্লিপ অফ টাং হয়ে যেতে পারে আর কি। তো সেরকম যদি হয় আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। তো যাই হোক নাইট্রেটটা হচ্ছে 1 মাইনাস, নাইট্রাইটটা হচ্ছে 1 মাইনাস। আচ্ছা এটা হচ্ছে বাইসালফেট, এটা 1 মাইনাস, বাইসালফাইট এটাও 1 মাইনাস, আর বাইকার্বনেট হাইড্রোজেন থাকলে সেগুলো বাই বলতে পারি বা হাইড্রোজেনও বলতে পারি, হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট এটা বলা যেতে পারে, এগুলো হচ্ছে 1 মাইনাস। একই রকমভাবে সালফেটটা 2 মাইনাস হয়, SO4 2 মাইনাস, SO3 2 মাইনাস, সালফাইট এটা বলা হয়। লাস্টে আছে দেখবে TE বলা যেতে পারে ইংরেজিতে যদি বলা হয়। তাহলে সালফেট আর সালফাইট মানে যখনই এই অক্সিজেন থাকবে না, অক্সিজেন যুক্ত থাকলে লাস্টে আসে বা আইট টি আসে, কিন্তু যদি ইড আসে সালফাইড যদি আসে তার মানে জানবে অক্সিজেন নেই, শুধুমাত্র সালফারটা আছে H2 মাইনাস। একই রকমভাবে এই ধরনের দেখবে অনেকগুলো তোমরা পাবে মাঝে মধ্যে, যেমন হচ্ছে Cl মাইনাস যদি করি এটা হচ্ছে ক্লোরাইড, লাস্টে দেখবে আসছে DE। আর যদি ক্লোরেট বা ক্লোরাইড আসে তার মানে জানবে শুধু ক্লোরিন নেই, ওর সাথে আরও অক্সিজেন যুক্ত আছে, ClO3 হয়তো মাইনাস থাকে। যাই হোক যখন অক্সিজেন শুদ্ধ যুক্ত থাকে তখন আসে, বাট এট এই ধরনের আছে, আসে টি। আর যদি শুধু ধরো ক্লোরিনটা থাকলো তখন আসবে, এটাতে আইড আসবে, DE আসবে। এগুলো একটু জানিয়ে রাখলাম কারণ এগুলো ছোট ছোট জিনিস, এগুলো জানলে কিন্তু ভুল হওয়ার চান্সটা অনেক কমে যায়। আর এগুলো না জানা থাকলে অনেক সময় কনফিউশনটা অনেক বেশি বেড়ে যায়, তার জন্যে মাঝে মধ্যে এই ধরনের এক্সট্রা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখবো, তাহলে কেমিস্ট্রিটা খুব সহজভাবেই তোমরা করে দিতে পারবে। যাই হোক একই রকমভাবে ত্রিযোজী মূলক রয়েছে, যেমন হচ্ছে বোরেট রয়েছে, ফসফেট রয়েছে, এগুলো সব দেখো কিন্তু আসছে লাস্টে, যেহেতু অক্সিজেন আছে, বোরেট, ফসফেট। আচ্ছা এটা হচ্ছে ফেরিসায়ানাইড আর এটা হচ্ছে ফেরোসায়ানাইড, এটা ত্রিযোজী এটা চতুর্যোজী, যদিও দুটো সংকেত একই, দেখো FeCN6 এটাতে শুধু 3 মাইনাস আছে, এটা 4 মাইনাস আছে। অ্যাকচুয়ালি আয়রনটা এক জায়গায় 3 চার্জে থাকে অর্থাৎ +3 চার্জে, আর এক জায়গায় +2 চার্জে থাকে, যে কারণে এরকম আলাদা আলাদা ওদের চার্জটা চলে আসে। যাই হোক এগুলো কয়েকটা উদাহরণ, এগুলো জাস্ট একটু পড়ে রাখবে, এগুলো মুখস্থ করার দরকার নেই, এবার পড়বে, দরকার হলে একবার খাতায় লিখে প্র্যাকটিস করবে, তাহলে ওতেই কিছু কিছু আইডিয়া কিন্তু থেকে যাবে মস্তিষ্কের মধ্যে। এরপরে একটা মজার জিনিস এবং কাজের জিনিস তোমাদেরকে করানো হবে, দেখো যে যদি দুটো মৌল দিয়ে একটা যৌগ তৈরি হয়, ধরো A আর B এই দুটো মৌল দিয়ে যৌগ তৈরি হচ্ছে, এখন ধরো A এর X সংখ্যক পরমাণু আর B এর Y সংখ্যক পরমাণু যুক্ত হয়ে যৌগটা তৈরি করেছে, তাহলে এই ক্ষেত্রে একটা প্রমাণ দেখানো যায় যে এদের পরমাণু সংখ্যার যেটা অনুপাত অর্থাৎ X:Y, এই যে অনুপাতটা এটা এদের যোজ্যতার অনুপাতের বিপরীত হবে, মানে উল্টা অনুপাত হবে। এখন এটা প্রমাণ করার জন্য আমরা ধরে নিচ্ছি যে এর যোজ্যতা হচ্ছে a আর বি এর যোজ্যতা হচ্ছে b। তাহলে এখানে একটা বিষয় ঘটে, দেখো যখন এই ধরনের বাইনারি যৌগ হয় অর্থাৎ দুটো মৌলের দিয়ে যৌগটা তৈরি হয়েছে, এ আর বি, এর X সংখ্যক পরমাণু আছে আর বি এর Y সংখ্যক পরমাণু আছে, তখন একটা মৌলের মোট যোজ্যতা অপর মৌলের মোট যোজ্যতার সমান হয়। তাহলে এর মোট যোজ্যতা কত হবে, এর যোজ্যতা তো এ, তাহলে a ইন্টু এক্স বলতে পারি, কারণ X সংখ্যক পরমাণু আছে, এইটা হবে এর মোট যোজ্যতা, এইটা সমান হবে বি এর মোট যোজ্যতা, অর্থাৎ
বি ইন্টু ওয়াই বলতে পারি, অর্থাৎ বি এর যোজ্যতা বি আর বি এর পরমাণু সংখ্যা হচ্ছে ওয়াই, তাহলে বি ইন্টু ওয়াই এটা হচ্ছে বি এর মোট যোজ্যতা, এই দুটো সমান হবে এই ধরনের বাইনারি যোগের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো এক্স বাই ওয়াই সমান বি বাই এ, এটা আমরা বলতেই পারি, এটাকে কোনাকুনিভাবে নিয়ে গেলেই হয়ে যাবে। তাহলে এক্স ইজ টু ওয়াই সমান বি ইজ টু এ। দেখো ওদের যেটা পরমাণু সংখ্যার অনুপাত এলো সেটা ওদের যোজ্যতার ঠিক বিপরীত অনুপাত এলো। এটা খুব কাজের জিনিস। কেন কাজের বলছি, এই প্রমাণটা হয়তো অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, তাও করে রাখবে, খুব ছোট্ট একটা প্রমাণ। আর এটা দিয়ে কি করা যায় দেখো, যে কোনো সংকেত খুব সহজেই কিন্তু নির্ণয় করা যায়। এই ধরনের যদি দ্বিযৌগ থাকে, দুটো মৌল দ্বিযৌগ থাকে, তাহলে সংকেতটা খুব সহজেই নির্ণয় করা যায়। কীরকমভাবে দেখো, ধরে নাও কারো অ্যামোনিয়ার সংকেত জানা নেই, অ্যামোনিয়া, কিন্তু এইটুকু জানা আছে যে নাইট্রোজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে। এখন হয়তো তোমাদের অ্যামোনিয়ার সংকেত জানা আছে, কিন্তু আমি জাস্ট একটা সরল এক্সাম্পল আগে দিচ্ছি, তারপর একটু জটিল এক্সাম্পলে যাব। তাহলে অ্যামোনিয়ার সংকেত ধরো জানা নেই, কিন্তু নাইট্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে এটুকু জানো, তাহলে এর সংকেতটা বের করা যাবে খুব সহজেই। দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেনকে পাশাপাশি রাখলে এর যোজ্যতাটা এর দিকে আর এর যোজ্যতাটা ওর দিকে। হাইড্রোজেনের যোজ্যতা আমরা জানি 1 আর নাইট্রোজেনের যোজ্যতা আমরা জানি 3, অলরেডি এগুলো আমরা জেনে আছি। তাহলে অ্যামোনিয়ার সংকেত হলো NH3, একটা না দিলেও চলবে, NH3 বলতে পারি। একই রকমভাবে আমরা ধরো সোডিয়াম হাইড্রাইডের সংকেত আমরা জানি না, সোডিয়াম হাইড্রাইড NaH হয় না Na2H হয় না NaH2 হয়, ধরো জানি না। তোমাদের মধ্যে কেউ কেউ থাকবে দেখবে সত্যি সত্যি জানো না এটা। তো যাই হোক, তাহলে এক্ষেত্রে সংকেত কীভাবে বের করবে না, হাইড্রোজেনের যোজ্যতাটা সোডিয়ামের দিকে দিলে আর সোডিয়ামের যোজ্যতাটা হাইড্রোজেনের দিকে। সোডিয়ামের যোজ্যতা কত হবে, দেখো সোডিয়ামটা দেবে গ্রুপ 1-এর মৌল, গ্রুপ 1-এর যারা আছে তাদের সবার যোজ্যতা 1 হয় সব সময়, আর গ্রুপ 2-এর যারা মৌল আছে দেখবে সেগুলো সবার যোজ্যতা 2 হয়। পর্যায় সারণীটা একটু দেখে নেবে। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে এর যোজ্যতা যেহেতু গ্রুপ 1-এর, এর ক্ষেত্রে 1, তাহলে এটা আসছে 1 1 1 আসছে, 1গুলো না দিলেও চলবে, তার মানে এর সংকেত দাঁড়ালো NaH, সোডিয়াম হাইড্রাইড। একই রকমভাবে ক্যালসিয়াম হাইড্রাইডের সংকেত কী হবে যদি না জেনে থাকো, তাহলে হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1, এই ধারে দিচ্ছি, তার মানে কিছু না লিখলেও চলবে। আচ্ছা, ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে 2, এটা গ্রুপ 2-এর মৌল, তার মানে এই ধারে 2 দেওয়া হলো, তখন CaH2, ক্যালসিয়াম হাইড্রাইডের আমরা সংকেত পেয়ে গেলাম। একই রকমভাবে আমরা যদি ধরো সোডিয়াম নাইট্রাইটের সংকেত চাই, সোডিয়াম নাইট্রাইট, তো ড বলছি, তার মানে শুধু নাইট্রোজেনই আছে, নাইট্রেট বললে NO3 হয়ে যেত, নাইট্রেট, ট বললে কিন্তু অক্সিজেনও যুক্ত হতো, কিন্তু নাইট্রাইট বলছি দ্বিযৌগ। তাহলে সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1, তার মানে এই দিকটায় 1 আসবে। আচ্ছা, নাইট্রোজেনের যোজ্যতা 3, তার মানে এদিকে 3 আসবে। সোডিয়াম নাইট্রাইটের সংকেত আমরা পেয়ে গেলাম। তাহলে যে কোনো সংকেত আমরা খুব সহজেই নির্ণয় করে দিতে পারবো এটার সাহায্যে, মানে যোজ্যতাগুলো শুধু এদিকে ওদিকে করে দিলেই হয়ে যাবে। একই রকমভাবে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের যদি আমরা সংকেত বের করতে চাই, হাইড্রক্সাইড মানে হচ্ছে OH, তাহলে OH একটা গ্রুপ বলতে পারি আমরা, বা একটা তোমার মূলক বলতে পারি, এবং OHটা কী হয়, মূলকের চার্জটা কত, OH মাইনাস হয় আমরা জানি। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের আমরা সংকেত বের করতে চাই, তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, সেটা এদিকে লিখলাম, OH-এর যোজ্যতা 1, তার মানে অ্যালুমিনিয়ামের এখানে 1, 1টা না লিখলেও চলবে, তাহলে AlOH-এর হোল 3, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। বোঝা গেছে? ক্যালসিয়াম হাইড্রক্সাইড যদি করতে চাই, ক্যালসিয়াম আর OH দিয়ে তৈরি হবে, ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে 2, OH-এর যোজ্যতা হচ্ছে 1, কিছু না লিখলেও চলবে একটা, তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটা পেলাম। সোডিয়াম হাইড্রক্সাইড যদি করতে চাই, সোডিয়াম আর OH দিয়ে তৈরি, তাহলে সোডিয়ামের যোজ্যতা 1, OH-এর যোজ্যতাও 1, কিছু লেখার দরকার নেই, তার মানে এটা চলে আসছে NaOH, এটাই হবে এর সংকেত। তাহলে আশা করি ব্যাপারটা তোমরা খুব সহজেই বুঝতে পারলে। এই জিনিসটা তোমরা একটু বাড়িতেও প্র্যাকটিস করে নেবে, বিভিন্ন যোগের সংকেত নিজেরা বের করার চেষ্টা করবে এরকম বাইনারি যৌগগুলোর ক্ষেত্রে, মানে যেখানে দুটো মৌল যুক্ত হয়ে যৌগটা তৈরি করেছে, তাহলে সংকেতগুলো বের করার চেষ্টা করবে, যোজ্যতাগুলো এদিক ওদিক করে, অর্থাৎ এর যোজ্যতাটা ওর দিকে, ওর যোজ্যতাটা এর দিকে, তাহলে সংকেতটা দেখবে চলে আসবে। আশা করি তোমরা এই বিষয়টা খুব সহজেই বুঝতে পেরেছো এবং একটু মজাও লেগেছে। আচ্ছা, টোটাল ক্লাসটা সহজ লাগলো না জটিল লাগলো, কীরকম লাগলো একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট দিন তোমাদের সাথে তুল্যাঙ্ক ভারটা একটু ডিসকাস করে নেবো, যেটাও খুব ইম্পর্টেন্ট এবং ওখান থেকে অঙ্ক আসে কিন্তু, সেটা নেক্সট দিনে হবে। যাই হোক, তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।